সুইজারল্যান্ড। আলপোছের কাঠের কটেজে এখন নিস্তব্ধ রাত নেমেছে। জানালার অপাশে জমাট বাঁধা বরফের উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে এক মায়াবী রূপ ধারণ করেছে। কটেজের ভেতর ফায়ারপ্লেসের আগুনের শিখা ধীর লয়ে কাঁপছে। তাসিফ ডেজিকে নিয়ে কটেজের ছোট ডাইনিং স্পেসটায় এলো। সেখানে মোমবাতির হালকা আলোয় একটা গোল টেবিল সাজানো। বাইরের হাড় কাঁপানো ঠান্ডার বিপরীতে ঘরের ভেতরে এই পরিবেশটা অসম্ভব উষ্ণ। ডেজি অবাক হয়ে টেবিলের ওপর সাজানো খাবারগুলোর দিকে তাকালো। বেশিরভাগই তার কাছে অপরিচিত, কিন্তু ঘ্রাণে জিভে জল চলে আসার মতো। তাসিফ একটা একটা করে খাবারের সাথে ডেজির পরিচয় করিয়ে দিতে লাগলো। এটা হচ্ছে চিজ ফন্ডু, সুইজারল্যান্ডের সিগনেচার ডিশ। আর এগুলো হলো রোস্টি, এক ধরনের ক্রিপ্টি পটেটো প্যানকেক, যা এদেশের মানুষ খুব পছন্দ করে। তাসিফ বুঝিয়ে বলল, সাথে ছিল গরম গরম র্যাকলেট, চিজ এবং ফ্রেশ বেকড ব্রেড। সব শেষে ডেজার্ট ছিল বিখ্যাত সুইস চকোলেট মাউস। তাসিফ নিজে কাঁটা চামচ করে এক টুকরো ব্রেড গরম চিজে ডুবিয়ে ডেইজির মুখের সামনে ধরল। ডেইজি কিছুটা লাজুক হেসে সেটা মুখে নিতেই এক অদ্ভুত স্বাদের চোখ বন্ধ করে ফেলল। কেমন ডেইজি, পছন্দ হয়েছে? তাসফির চোখে মুখে আগ্রহ। ডেইজি চিবোতে চিবোতে মাথা নেড়ে বলল, অসাধারণ। এখানকার চিজ এত ক্রিমি যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তাসিফ মুচকি হাসল। সে নিজের গ্লাসে চুমুক দিয়ে ডেজির দিকে তাকিয়ে রইল। মোমবাতির আলো ডেজির মুখে এক অদ্ভুত ছায়া ফেলেছে, ফলে তাকে আরো বেশি মায়াবী লাগছে। ডিনার শেষ করে ডেজি যখন সুইস চকোলেটের খাচ্ছে, তাসিফ হঠাৎ ডেজির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ডেজি চমকে তাকাতেই তাসিফ বলল, সবকিছুই স্বপ্নের মতো লাগছে ডেজি। আমি চাই আজীবন এই স্বপ্ন বজায় থাকুক, মুহূর্তগুলো অমর হোক। ডেজি ইমোশনাল হয়ে পড়ল। সে তাসিফের হাতের ওপর নিজের অন্য হাতটা রেখে বলল, আমিও তাই চাই তাসিফ। এই সুন্দর মুহূর্তগুলো যেন কোনোদিন শেষ না হয়। তাই হবে ডেজি। আমরা দুজন এক থাকলে সবকিছু সম্ভব। তুমি কখনো ছেড়ে যেও না আমায়। কখনো যাব না, কথা দিলাম। তাসিফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চৌধুরী ম্যানশনের পেছনের দিকটা বেশ নিরিবিলি। রাইসার ঘরের সাথে লাগানো এই ব্যালকনিটা নিচ থেকে বেশ উঁচুতে। রাইসা পরনের ওড়নাটা বারবার আঙ্গুলে পেঁচাচ্ছে আর নিচের অন্ধকারের দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা এখন চরমে। ঘড়িতে রাত 11:10। হঠাৎ দেয়ালের গায়ে লাগানো লোহার পাইপটা থেকে হালকা ক্যাচ ক্যাচ শব্দ শোনা গেল। রাইসা দ্রুত রেলিংয়ের কাছে গিয়ে নিচু হয়ে দেখল, কালো হুডি পরা একটা ছেলে বেশ দ্রুত গতিতে পাইপ বেয়ে উপরে উঠে আসছে। রাইসা দুই হাতেই নিজের মুখ চেপে ধরল। ভয়ে তার কলিজা যেন শুকিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেটা এক লাফে ব্যালকনির রেলিং টপকে ভেতরে এসে দাঁড়ালো। রাইসা দ্রুত গিয়ে ওর হাত চেপে ধরল। তুমি কি আস্ত একটা পাগল সিয়াম? এই 3 তলা সমান পাইপ বেয়ে কেউ ওঠে? যদি একবার হাত ফসকে পড়ে যেতে। রাইসার গলায় ধমক থাকলেও চোখ দুটো ছলছল করছে। সিয়াম হাঁপাতে হাঁপাতে বলল। রাইসার ঘাম ভেজা কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলল। সিয়াম হাঁপাতে হাঁপাতে হাসল। রাইসার ঘাম ভেজা কপাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, পাগল না হলে কি আর এই কড়াকড়ির মধ্যে তোমাকে দেখার সাহস হয়? 2 দিন ধরে তোমার সাথে দেখা নাই। আমার পাগল হওয়ার আর বাকি কি আছে বলো? রাইসা সিয়ামকে নিজের ঘরের ভেতর টেনে নিয়ে যেতে চেয়েও পারল না। বাইরে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, তাই বলে এরকম করবে? কতবার কোলে মানা করলাম, তবুও শুনলে না। যদি কেউ দেখে ফেলে? সিয়াম রাইসার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দেখুক না, আমাদের ভালোবাসা তো আর পাপ নয়। রাইসা, আমি আর পারছি না। তোমার বাসার বিয়ের কথা তুললেই তুমি এড়িয়ে যাও। এভাবে আর কতদিন আমরা চোরের মতো দেখা করব? রাইসা মাথা নিচু করে রইল। আমার এখনো 18 হয়নি সিয়াম। তাছাড়া এত জলদি আমার পরিবারের কেউ বিয়ে করে না। সেখানে কিভাবে বিয়ের কথায় আগ্রহী হবে বলো? তুমি বাড়িতে প্রস্তাব পাঠালেও লাভ হবে না। শ্যাম কিছুটা অভিমানের সুরে বলল, সবই বুঝলাম, কিন্তু তোমার ওই কাজিন সাফিন যে বারবার বাসায় আসছে, সেটা নিয়ে তুমি কিছু বলছো না কেন? রাইসা
আমার খুব ভয় হয়, তোমাকে হারানোর কথা ভাবলে আমি ঠিক থাকতে পারি না। সাফিন রাইসার কাজিন, মাঝে মাঝে যাওয়া আসা করে চৌধুরী ম্যানশনে। রাইসা সিয়ামের বুকে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। সাফিনকে আমি পাত্তাই দেই না, ওটা তুমি ভালো করেই জানো। আমার হৃদয়ে শুধু তুমিই আছো সিয়াম। একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি বছর খানেক পরেই আমি আব্বুকে আমাদের কথা জানাবো। সিয়াম রাইসার কপালে একটা আলতো চুমু খেয়ে বলল, তোমার এই কথাটুকু আমার বেঁচে থাকার শক্তি। আচ্ছা, এখন যাই, গাড্রা হয়তো রাউন্ডে আসবে, পাইপ দিয়ে নামতে আমার সমস্যা হবে না, অভ্যেস হয়ে গেছে। রাইসা ম্লান হেসে বলল, সাবধানে নামবে, আর শোনো, নিচে নেমে একটা মেসেজ দিও, আমি জেগে থাকবো। ওকে কিউটি। সিয়াম আবার রেলিং টপকে পাইপ ধরে অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। রাইসার পাথরের মতো দাঁড়িয়ে দেখলো যতক্ষণ না সিয়াম নিরাপদে নিচে নামলো। সিয়াম নিচে নেমে একবার হাত নেড়ে বাগানের পাঁচিল টপকে চলে যেতেই রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুইজারল্যান্ড। আলপোচের কাঠের কটেজে রাতের গভীরতা যেন আরও ঘনীভূত হয়েছে। বাইরের তুষারপাত থেমে গিয়ে এখনো এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। ফায়ারপ্লেসের আগুনের শিখাগুলো এখন নিভে এসে লাল কয়লার আভা ছড়াচ্ছে, ঘর জুড়ে এক মায়াবী আর আদিম পরিবেশ তৈরি করেছে। রাতের ডিনার শেষে তাসিফ আর ডেইজি এখন বিছানায়। ঘরটা অন্ধকার, তবু শুধু আগুনের সেই ক্ষীণ আভা দেখা যাচ্ছে। তাসিফ ডেইজিকে নিজের দেহের নিচে বন্দি করে নিয়েছে। তার তপ্ত নিঃশ্বাস ডেইজির ঘাড়ে আর গলায় আশ্রে পড়ছে। ডেইজির চোখ বন্ধ করে তাসিফের সেই পরিচিত বনো ঘ্রাণ নিচ্ছে। তাসিফের হাতগুলো আজ অনেক বেশি তৃষ্ণার্ত। সে ডেইজির সিল্কি কের নাইট গাউনের উপর দিয়েই তার শরীরের প্রতিটি খাঁজ অনুভব করছে। ডেইজির অস্ফুট স্বরে তাসিফের নাম ধরে ডাকলো, যা তাসিফকে আরো উত্তেজিত করে তুলল। সে ডেইজির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে এক গভীর আর দীর্ঘ চুমুতে তাকে আবিষ্ট করে ফেলল। ঠিক সেই মুহূর্তে যখন দুজনের শরীরের উষ্ণতা চরমে পৌঁছেছে, তখন বিছানায় পাশে রাখা তাসিফের ফোনটা একের পর এক ভাইব্রেট করে উঠল। নিস্তব্ধ ঘরে সেই যান্ত্রিক শব্দটা বিরক্তির উদ্রেক করল। একবার, দুবার, তিনবার টানা টেক্সট আসার শব্দ। ডেজি কিছুটা থতমত খেয়ে তাসিফকে ছেড়ে দিতে চাইলো। তাসিফ, আপনার ফোনে মনে হয় জরুরি কোনো মেসেজ আসছে, দেখুন তো। তাসিফ বিরক্তি ভরা চোখে ফোনের দিকে তাকালো। তার দু চোখে তখন নেশা। সে ডেইজির চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, এখন আমার ডেইজি ছাড়া দুনিয়ার কোনো কিছুই জরুরি নয়। কিন্তু ফোনের নোটিফিকেশন লাইটার বারবার জ্বলছে। তাসিফ অনিচ্ছা সত্ত্বেও এক হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই দেখলো বেশ কিছু ছবি নিচে, আর নিচে আরিয়ানের টেক্সট। ছবিগুলোতে ডেইজিকে দেখা যাচ্ছে অন্য এক ছেলের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায়। কোনো ছবিতে ডেইজি হাসছে, কোনো ছবিতে সেই ছেলেটি ডেইজির খুব কাছে। সাধারণ কেউ দেখলে মনে করবে তাদের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। আরিয়ান লিখেছে, ভাইয়া, আপনার সতী লক্ষ্মী বউয়ের আসল রূপ দেখে নিন। ও তো আপনাকে শুধু টাকার জন্য ব্যবহার করছে। তাসিফের চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, কিন্তু অবাক করার বিষয় হলো তার চোয়াল শক্ত হলো না বা সে রেগে উঠল না, বরং তার ঠোঁটের কোণে এক অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে জানে ডেজিকে সে কিভাবে পেয়েছে, কতটা ভেঙ্গে চুরে সেই মেয়েটাকে গড়াচ্ছে। আরিয়ানের এই সস্তা এডিট করা ছবি বা ভুয়া প্রমাণ যে কেবল তাদের এই মুহূর্তটা নষ্ট করার একটা চাল, সেটা বুঝতে তাসিফ চৌধুরীর 1 সেকেন্ড সময় লাগলো না। ডেজি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তাসিফ, কোনো খারাপ খবর? তাসিফ ফোনটা সজোরে ফুলের উপর ছুঁড়ে মারল। ফোনের স্ক্রিনটা অন্ধকারের মধ্যে একদিকে ছিটকে পড়ল। সে ডেজির ওপর আবার ঝুঁকে পড়ল। তার দু চোখে এখন দ্বিগুণ তেজ। কিচ্ছু হয়নি ডেজি। তাসিফ ডেজির গলায় একটা গভীর কামড় বসিয়ে দিল। ডেজির ব্যথায় মৃদু শব্দ করে উঠল। তাসিফ তার কানের কাছে ফিস ফিস করে বলল, কেউ আমাদের আলাদা করতে পারবে না। আজ আমি তোমাকে এমনভাবে নিঃশেষ করব যে তোমার প্রতিটা রক্তকণিকা কেবল আমার নাম নেবে। ডেজি কিছু বলতে পারল না, আর তাসিফ ডেজির শরীরের প্রতিটি ভাঁজে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করলো। বাইরের শীতল বাতাস আর ভেতরের আগুনের উত্তাপের মাঝে তাসিফের সেই আদিম আদর ডেইজিকে এক নতুন জগতে নিয়ে গেল। আরিয়ানের পাঠানো সেই বিষাক্ত ছবিগুলো এখন ফ্লোরের কোনো এক কোণে পড়ে থাকা নিথর ফোনের ভেতরেই বন্দী রইল।
যা তাসিফের পাহাড় সম বিশ্বাসের কাছে হেরে গেছে। কটেজে ভোরের আলো এসে পড়েছে। জানালার বাইরে তুষারের শুভ্রতা রোদের ছোঁয়ায় চিকচিক করছে। কটেজের ভেতরটা এখন শান্ত। তাসিফ বালিশে কোনোই ভর দিয়ে আধশোয়া হয়ে তাকিয়ে আছে ডেইজির দিকে। ডেইজি গভীর ঘুমে আচ্ছন্ন। তার ফর্সা মুখে ভোরের নরম আলো পড়ে এক অপার্থিব স্নিগ্ধতা তৈরি করেছে। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে বালিশে। তাসিফ খুব সাবধানে যাতে ডেইজির ঘুম না ভাঙে তার গাল থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছে গুজে দিল। কাল রাতের সেই আদিম আদরের চিহ্নগুলো এখনো ডেইজির গলায় আর কাঁধে স্পষ্ট। তাসিফের ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। তার বুকটা এক অদ্ভুত গর্বে ভরে উঠছে। এই মেয়েটা এখন তার, কেবলই তার। কিছুক্ষণ পর আর তাসিফের মনে পড়ল কাল রাতের সেই মেসেজগুলোর কথা। সে বিছানা থেকে সাবধানে নেমে ফ্লোরে পড়ে থাকা ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনটা এখন থেকে এক কোণ থেকে ফেটে গেছে, কিন্তু কাজ করছে। তাসিফ ব্যালকনির দিকে এগিয়ে গেল যাতে ডেইজি কথা শুনতে না পায়। সে সরাসরি আরিয়ানের নাম্বারে কল দিল। ওদিকে বাংলাদেশে তখন সন্ধ্যা হতে চলেছে। আরিয়ান ফোনের স্ক্রিনে তাসিফের নাম দেখে পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। সে ভাবল তীর একদম ঠিক জায়গায় বিঁধেছে। তাসিফ নিশ্চয়ই রেগে আগুন হয়ে কল করেছে ডেইজিকে ডিভোর্স দেওয়ার কথা বলতে। তাসিফ ফোন রিসিভ করেই বেশ আমোদে গলায় বলল, কি ভাইয়া, ছবিগুলো দেখলেন? আমি বলেছিলাম না ওই মেয়েটা আপনার ইজ্জত ধুলোয় মিশিয়ে। স্টপ ইট আরিয়ান। তাসিফের কণ্ঠস্বর বরফের চেয়েও শীতল আর ধারালো শোনালো। তোর এই সস্তা এডিট করা ছবি দেখে আমি ডেইজির গায়ে হাত তুলবো, তাকে ছেড়ে দেব? তুই কি সত্যি তাসিফ চৌধুরীকে এতটা গাধা ভেবেছিস? আরিয়ানের গলার স্বর আটকে গেল। সে কিছুটা থতমতো খেয়ে বলল, না মানে ভাইয়া, আমি তো আপনার ভালোর জন্যই। তোর ভালো আমি বুঝে গেছি। তাসিফ দাঁতে দাঁত চেপে বলল, ভালো করে শুনে রাখ আরিয়ান, ডেইজি আমার স্ত্রী। ওর বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব আমার নখদর্পণে। তোর মতো একটা তোর আর আমার ডেইজির মধ্যে দেয়াল তুলবে সাহস তো তোর কম নয়। তাসিফ কিছুটা বিরতি নিয়ে গম্ভীর গলায় চরম হুঁশিয়ারি দিল, এরপর যদি ডেইজির বিষয়ে কোনো ফালতু টেক্সট বা কল তোর ফোন থেকে আসে, মনে রাখিস শহর ছাড়া তো অনেক ছোট ব্যাপার তোকে এই দুনিয়া ছাড়া করার ব্যবস্থা আমি এই সুইজারল্যান্ডে বসেও করতে পারি। এখন ফোন রাখ। ফোনটা কেটে দিয়ে তাসিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ানের মতো কিডদের কিভাবে পিষতে হয় সে জানে। ওদিকে আরিয়ান ফোনের ওপাশে ঘামতে শুরু করেছে। সে জানে তাসিফ চৌধুরী যা বলে তা করে দেখায়। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে দ্রুত গাড়ি নিয়ে রুষার ফ্ল্যাটের দিকে ছুটল। রুষা তখন আয়নার সামনে বসে হাসছিল। তার ধারণা ছিল আজই তাসিফ আর ডেইজির বিচ্ছেদ হয়ে যাবে। আরিয়ান হুড়মুড়িয়ে কলিং বেল বাজাতেই রুষা দরজা খুলে দিল। আরিয়ান ফ্ল্যাটে ঢুকতেই রুষা সাগরে জিজ্ঞেস করলো, কি হলো আরিয়ান? তাসিফ কি ডিভোর্সের কথা বললো? ডেইজি কি কাঁদছে? আরিয়ান ধপ করে সোফায় বসে পড়ে বলল, না রুষা আপু, খেলা শেষ। তাসিফ ভাই সব বুঝে গেছে। ও উল্টো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি আর এসবে নেই আপু। নিজের জান বাঁচানো আগে ফরজ। আপনার প্রতিশোধ আপনি নেন, আমাকে মাফ করবেন। রুষা চিৎকার করে উঠল, আরিয়ান তুই এভাবে আমাকে মাঝপথে ফেলে দিবি? আমি তোকে এত টাকা দিয়েছি, টাকা দিয়ে কি হবে যদি জেল খাটতে হয় বা লাশ হতে হয়? আরিয়ান আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। রুষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশটা যেন হঠাৎই নীরব হয়ে গেছে। আরিয়ান চলে যাওয়ার মানে তার হাতের সব অস্ত্র হারিয়ে যাওয়া। সে এখন একা। তার সাজানো প্রতিশোধের প্রাসাদ তাসের ঘোরের মতো ভেঙে পড়েছে। রুষা পাগলের মতো হাসতে শুরু করলো। তার দু চোখ এখন কেবল শূন্যতা আর পরাজয়। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।